সরকার তো মডেল মসজিদের ইমাম নিয়োগ করার ক্ষেত্রেও ঘুষ নিচ্ছে, এটা আমরা জানি। এগুলো অথচ এক প্রধানমন্ত্রী এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 60,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। যাদেরকে পাকিস্তানি বলেছে তারা কেউ পাকিস্তানি যায়নি, কিন্তু আমরা যাদেরকে ভারতের দালাল বলেছি এখন দেখতেছি সবগুলা ভারত পালাচ্ছে। আমি কথাটা কেন বললাম? আসলে দেশপ্রেমিক জনতার পালসটা যে কোনো কাজের মধ্যে শিল্পকলা একাডেমিতে নিয়োগ দেওয়া হয়েছে। যিনি মাহফিল নিয়ে কথা বলেছেন, নারীর পর্দা নিয়ে কথা বলেছেন, যে 2024 সালেও কি নারীকে বোরকা পড়তে হবে এ নিয়ে যিনি কথা বলেছেন, আসলে আমাদের বাংলাদেশে যেটা হয়েছে যে সমাজের পালস আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি না। যেমন জিয়াউদ্দিন ভাই একটা কথা বললেন, ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে জিয়াউদ্দিন ভাই আলেম ওলামার বিপক্ষে কথা বলার একটা অভ্যাস জিয়াউদ্দিন ভাইয়ের আছে, এটা অতীতেও ছিল। মাহফিলের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, এবং কোথায় আলেমরা কোন কোন ভুলগুলা করেছে উনি সবসময় কোড রেখে কিছু কথাবার্তা বলবে, এবং সেটার সাথে মিলিয়ে বললেন যে দুই একজন আলেমও তো ভুল করে, ওটার সাথে আলেম যদি দুই একজন ভুল করলো এটা না ধরা হয়, মাহফিলে ভুল করলে যদি ভুল না ধরা হয় তাহলে এটা ধরা হবে কেন? আরে ভাই, এভারেজ কোথায় কে ভুল করে দুই একজন আলেমকে দিয়ে গোটা আলেম সমাজকে মূল্যায়ন করা যাবে না, এটা ঠিক আছে। কিন্তু স্পেসিফিক ইসলামিক কোন চেয়ারে বসে কোন আলেম যদি ভুল করে আমরা তো সেটার প্রতিবাদ করব। বাংলাদেশের গুরুত্বপূর্ণ কোন চেয়ারে বসে একটা লোক যদি সাধারণ জনতার পালসের বিপরীতে কথা বলে তাহলে সেখানে কথা বলতে হবে না? যারা নিয়োগ দেবে তাদের বিরুদ্ধেও কথা বলা তো দরকার। হ্যাঁ, অবশ্যই কথা বলা দরকার, কারণ হচ্ছে যে এমন লোকে কেন নিয়োগ দিবে? আপনি দেখেন, আমি আপনার টকশোতে সম্ভবত আগেও বলেছি, আমরা যে যত কথাই বলি সবাইকে সম্মান দিয়ে কথাটা বলছি। আমাদের হিন্দু ভাইরা আমাদের কথাগুলো শোনেন, অন্যান্য ধর্মের ভাইরা শোনেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি। আপনি এখনো দেখেন তো 71 স্বাধীনতা যুদ্ধের আমাদের শহীদ সংখ্যা কত, মুক্তিযোদ্ধা কত, এ নিয়ে যথেষ্ট কথাবার্তা আছে, পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা আছে। কিন্তু দিন শেষে আপনি বলেন তো দেখি, বাংলাদেশের বীর শ্রেষ্ঠর তালিকায় মুসলমানের বাইরে কেউ আছে কিনা? আমি জানি না। বীর উত্তম, বীর বিক্রম, এদের তালিকায়, মানে এদের যে লিস্ট আছে, এখানে মুসলমানের বাইরে কেউ আছে কিনা আপনি দেখেন তো। 2024 সালের মুক্তিযুদ্ধে, এটাকে মুক্তিযুদ্ধেই বলতে হবে, এটা একটা বিপ্লব, এটা গণতান্ত্রিক বিষয় না। বিপ্লব আসলে কখনো সংবিধান নিয়মতান্ত্রিক মানে কোনো কিছু মেনে আসে না, হয় না। এখন এই যে বিপ্লব নতুন করে আমাদের মুক্তিযুদ্ধ হলো, গোটা জাতি এটাকে মুক্তিযুদ্ধ বলছে, গোটা জাতি এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে। এটি হলো আমাদের অনেক হিন্দু ভাইদেরকে আমি দেখেছি মাঠে ছিল না আমি সেটা বলবো না, কিন্তু আপনি পার্সেন্টেজ মূল্যায়ন করেন তো, কারণটা কি? এই দেশে আমি এখানে হিন্দু বৌদ্ধ ঐক্যজোটের যে মহাসচিব গোবিন্দ প্রামাণিক, এই যে আমাদের এই যে মনির ভাইয়ের টকশোতে আমি অনেকবার তাকে বলতে শুনেছি যে এই দেশে যতবার হিন্দুদের মন্দিরে হামলা হয়েছে, হিন্দুদের জমি জমা দখল দিয়েছে, হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, তার ম্যাক্সিমাম এবং দলিল প্রমাণ দিয়ে তিনি প্রমাণ করে গেছেন এই টকশোতে, মনির ভাইয়ের টকশোতে, যে এগুলা অন্য কোন দল এতটা করেনি। মানে অন্য দল করলেও দুর্বৃত্তরা করেছে, দল ছাড়া লোকেরা করেছে, সেটার পরিমাণ কম, 90% উপরে সবটাই করেছে আওয়ামী লীগ। তাহলে আপনি বলেন, হিন্দুদের উপরে জুলুম করার পরেও আমার বাংলাদেশের হিন্দু ভাইরা, এই যে বললাম সামান্য যারা নেমেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনি বলেন তো কারা নেমেছে? তাহলে এই দেশের জন্য যুগে যুগে যারা রক্ত দিচ্ছে তারা কারা? আপনি দেখেন না, পিওর মুসলমান যারা, দেশপ্রেম যাদের ভিতরে আছে। এই যে এতদিন ধরে আমরা টকশোতে কথা বললেই জিয়াউদ্দিন ভাইরা সোজা বলে দিত আমাদেরকে রাজাকার, অবশ্য আমার বাবার জন্য হয়নি, এরপরে সোজা পাকিস্তানি, এরকম অনেক টকশোতে আমরা দেখেছি বলে দিয়েছে। এখন আমাদের যাদেরকে পাকিস্তানি বলেছে, কোন মোল্লা পাকিস্তান গেছে রে ভাই? আমাদের যাদেরকে দেশাদ্রোহী বলা হয়েছে, কোন মোল্লা দেশের বাইরে বাড়ি বানিয়েছে? এক মোল্লাও বানায় নাই। বিএনপির লোকদেরকে আমরা খুব একটা দেখি না, অন্য কোন সাধারণ দলের লোকদেরকে দেখি না। যাদেরকে পাকিস্তানি বলেছে তারা কেউ পাকিস্তানি যায়নি, কিন্তু আমরা যাদেরকে ভারতের দালাল বলেছি এখন দেখতেছি সবগুলা ভারত পালাচ্ছে। আমি কথাটা কেন বললাম? আসলে দেশপ্রেমিক জনতার পালসটা যে কোনো কাজে বোঝা দরকার। আপনার সাথে আমিও একমত। আরো যারা কথা বলেছেন যে এই দেশ ইসলামিক দেশ কিনা, না, এই দেশ ইসলামিক দেশ না, ঠিক আছে, ইসলামিক আইন কারণ এখানে নেই, কিন্তু এই দেশ কাদের রক্তে কেনা? এই দেশের জন্য স্যাক্রিফাইস কারা বেশি করেছে? জনমত কোথায় কার বেশি আপনি মূল্যায়ন করতে হবে না? একটা ঘরের মধ্যে 6 ভাই যেটা চায়, সপ্তম ভাই আরেকটা চাইলে আপনি তার কথা শুনবেন, 6 ভাইয়ের কথা শুনবেন না? এটাই তো স্বাভাবিক, এটাই বাস্তবতা। আমার ঘরে আমি আমারটাই তো চাইবো, আরে ভাই আমার ঘরে আরেকজনের মাথাপুরি করুক, সেটা আমি চাইবো না। তো যাদের রক্তে কেনা এই দেশ, তাদের পালসটা তো আপনাকে বুঝতে হবে। ইসলামিক রাষ্ট্র না হোক, কিন্তু এই দেশের মানুষ দিন শেষে দেখেন সপ্তাহে একবার জুমার নামাজে হাজির হয়। কেন হাজির হয়? দিন শেষে চিন্তা করে জুমার নামাজ না পড়লে আমি কিন্তু আর মুসলমান না। সে মুসলমান এটা প্রমাণ করার জন্য জুমার নামাজে চলে যায়, সে ঈদের নামাজে চলে যায়, সে জানাজায় চলে যায়। এই যে বিষয়গুলো,
এগুলো আবার আপনি কালচারের ভিতরে ঢুকান আর ধর্মের ভিতরে ঢুকান, যেমনি বলেন না কেন, এই লোকগুলা কিন্তু দিন শেষে আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে। যে কারণে দেশের একটা চোরকেও যদি ধরে বেঁধে নিয়ে মসজিদে বলেন তুই বল চুরি করিস নাই, দেখবেন চোরও মসজিদে গিয়া বলবে যে না, আমি অন্তত মসজিদে দাঁড়ায় বলতে পারি না যে আমি চুরি করিনি। তার মানেটা কি, এদেশের প্রত্যেকটা ব্যক্তির সাথে ধর্মীয় অনুভূতি জড়িত। আমরা এটা বলছি না শিল্পকলার সাথে আমার সাবজেক্টের কোনো মিল নেই, আমি ইউনিভার্সিটিতে যে সাবজেক্ট পড়েছি ওটার সাথে শিল্পকলার কোনো সম্পর্ক নাই। এখানে আলেম বসাইতে হবে, মোল্লা বসাইতে হবে, দাড়িওয়ালা লোক বসাইতে হবে, পাগড়িওয়ালা বসাইতে হবে, এই আবদার তো আমরা করছি না। কিন্তু একটা মুসলিম দেশে একেবারে মুসলিম কালচারের বিরুদ্ধে, মুসলিম বিধানের বিরুদ্ধে কথা বলবে এরকম লোক কেন বসাইতে হবে ভাই? এদেশে কি ডান মনা কোনো মানুষ নেই? আরেকটা কথা বলে রাখি, এদেশে এরকম বাম কথা বলার লোক যারা, তাদের ম্যাক্সিমামের সাথে স্বৈরাচারের সম্পর্ক আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে স্বৈরাচার বিদায় হয়েছে তাদের সাথে বাম গণনার লোকদের গভীর সম্পর্ক, এদের সম্পর্ক ডান গণনার লোকদের সাথে হয় না। তাহলে এরকম ইসলাম বিদ্বেষী একটা লোক সে কি বলে যে এখানে কেন বসলো, খতিয়ে দেখা দরকার সে স্বৈরাচারের সাথে তার সম্পর্ক আছে কিনা। কারণ স্বৈরাচার বিদায় হয়েছে, তার সহযোগী সহকর্মীরা কিন্তু এখনো ডানে বায়ে আছে, এরা ষড়যন্ত্র করছে। এরা কয়দিন পুলিশ হয়ে আসে, কয়দিন ওরা আবার সে আনসার হয়ে আসে, কয়দিন ওরা হিন্দু হয়ে আসে, কয়দিন ওরা এই যে কি বলে যে গার্মেন্টস শ্রমিক হয়ে আসে, এক এক সময় এক এক বেশে আসে। কিন্তু জনগণ এদেশের এত দুষ্ট, জনগণ কিন্তু ধরে ফেলে। এই যে গার্মেন্টস শ্রমিকদেরকে কারা উস্কে দিয়েছে, গতকাল দেখলাম তাদের 2-4 জনের ছবি ফাঁস হয়েছে, যারা সবগুলা সরকার দলের লোক, সাবেক সরকার দলের লোক। আমি দ্বিতীয় পর্বে কথা বলতে পারবো না, আমি এটার সাথে একটু অ্যাডজাস্ট করতে চাই। আমি বিএনপির ভাইদেরকে, অন্যান্য সাধারণ দল যারা আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, বিশ্বাস করুন এটা আওয়ামী লীগের প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে নয়। এদেশ 16 বছর কথা বলতে পারেনি মানুষ, এদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না, উন্নয়নের খেলা খেলে খেলে এই দেশটাকে ফতুর করে দিয়েছে। এই দেশের এখন হাতে বাটি ধরেছে, এদেশের মানুষ কষ্টে আছে, খেতে পারছে না, চলতে পারছে না, বিদ্যুতের বিল বকেয়া। এদেশের মানুষ কি বিদ্যুৎ বিল বকেয়া রেখেছে নাকি? এদেশের এক একটা খাতে বা আপনার কি বলে যে এদেরকে যখন আমরা টকশোতে বসি, তখন ধরেন আওয়ামী লীগের লোকেরা যখন আগের দুর্নীতির কথা বলবে, তখন বলবে তারেক জিয়া খাম্বাসুর। তো তারেক জিয়া খাম্বাসুর কথা সত্য, তারেক জিয়া আমার দলের লোক না, আমি তারেক জিয়ার কর্মী না, কিন্তু তারেক জিয়া কয় হাজার কোটি টাকার খাম্বাসুরি করছে দেখি, বলেন দেখি কেউ যদি বলতে পারেন। সবটা মিলাইয়া তারেক জিয়ার এখনো পর্যন্ত সরকার যে এদের বিরুদ্ধে মামলা দিয়েছে, হামলা দিয়েছে, সব মামলা হামলা মিলাইয়া কি 1000 কোটি টাকা এখনো হয়েছে? অথচ এক প্রধানমন্ত্রী এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 60,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। চিন্তা করা যায়, একটা দেশকে চুরি হয় এটা আমরা জানি, আমরা অভ্যস্ত হয়ে গেছি। এদেশে ঘোষ ছাড়া হজের পাসপোর্টও হয় না, এদেশে ঘোষ ছাড়া ওমরা করার জন্য পাসপোর্ট হয় না, এটা আমরা বুঝি। এদেশে মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার জন্য ঘোষ লাগে, আর এদেশে হাসিনা সরকার তো মডেল মসজিদের ইমাম নিয়োগ করার ক্ষেত্রেও ঘোষ নিয়েছে, এটা আমরা জানি, এগুলোর দলিল প্রমাণ আছে। এখন কথা হলো এগুলাতে আমরা খানিকটা অভ্যস্ত হয়ে গেছি এই খারাপ কাজে। কিন্তু প্রশ্ন হচ্ছে আগের কোন সরকার, এরশাদের আমল বলেন, তার আগে যারা ছিল, একবারে শেখ মুজিবের আমল থেকে এই পর্যন্ত এরকম দুর্নীতি, আমার মনে হয় সব দুর্নীতি মিলাইলে শেখ হাসিনার এক খাতের দুর্নীতি সমান হবে না। তা আপনি ওইটা কি মিলাবেন? এখন আমরা যদি বলি, অনেকে আবার দেখেন একজনকে বাঁচানোর জন্য আমরা কি বলি যে ভাই দেখেন এটাও চোর, এটাও চোর। আপনি এটা কল্পনা করতে পারেন, একজনের 5 কোটি টাকা চুরি করছে, আপনি 50,000 কোটি টাকা চুরি করছেন, দুইটা কি একসাথে মেলানো যায় নাকি? এটা কখনো একসাথে মেলানো যায় না। এই জন্য বলবো যে আমাদের এই জাতীয় যারা বাম আছে এদের সাথে স্বৈরাচারের একটা সম্পর্ক আছে। আমি অনুরোধ করব বিএনপির ভাইয়েরা, অন্যান্য দলের ভাইয়েরা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এটা আওয়ামী বিদ্বেষ থেকে নয়, এদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আপনারা কোনো ব্যক্তি যদি অন্যায় না করে থাকে, এরকম কারোর উপর আপনারা জুলুম যেমন করবেন না, আমরা জুলুম চাই না, কোন আওয়ামী লীগ বিএনপি কারোর উপর আমরা জুলুম চাই না। ঠিক অপর দিকে স্বৈরাচারের সহযোগী যারা আছে, এরকম কাউকে যদি আপনারা চেয়ার গুলাতে টাকার বিনিময়ে, ভালোবাসার বিনিময়ে, কম্প্রোমাইজের বিনিময়ে যদি ছেড়ে দেন, তাহলে মনে রাখবেন এই স্বাধীনতা কিন্তু আমাদের থেকে হারিয়ে যাওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা রয়েছে। তো এই জন্য আমি মনে করি এই ওয়াজ মাহফিলের বিরুদ্ধে যারা কথা বলে, এরা এই দেশের সরকারি চাকরি কিংবা এরকম বড় পদে বসার উপযুক্ত নয়। কারণ পাবলিক পালসের বাইরে গিয়ে আপনি এটা করতে পারেন না। স্বাধীনতা মানে আপনি যা খুশি তা করবেন, এদের স্বাধীন দেশ। তো আপনি টকশোতে জামা কাপড় পরে, আমি কেন জামা কাপড় পরে আসছি, জামা কাপড় ভুলে আসেন না, এটাকে স্বাধীনতা বলে না। স্বাধীনতার একটা সীমা রেখা আছে, ওইটাকে ভায়োলেট করলে এটাকে স্বাধীনতা বলে না। আপনি একটা কথা বলার স্বাধীনতা রাখেন, চলার স্বাধীনতা রাখেন, তার মানে আপনি যা খুশি তা বলে বাড়াবেন না, এটা হতে পারে না, এটাকে স্বাধীনতা বলে না। সবাইকে ধন্যবাদ।